সত্যি কি কলকাতা হাইকোর্টের এই রায়ে একটা ইতিহাস রচিত হলো? সত্যি কি আইনের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো এই কলকাতাতে দাঁড়িয়ে? এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই প্রশ্ন আছে, এরপর কি? অরুণাপদা, আমি বলি, ইংরেজিতে একটা কথা আছে, ইগনোরেন্স ইজ স্ট্রেংথ, অজ্ঞতাই শক্তি। যে জজ এটা রায় দিয়েছে তার অজ্ঞতা থেকেই এত ভালো রায় দিয়েছে। তার কি বলবো? অরুণাপদা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরা একটা অ্যাংলো স্যাক্সন ল, একটা ভারতবর্ষের আইন, এমন একটা আইন যে আইনে যদি একটুও সন্দেহ থাকে কোনো নিরপরাধের যেন শাস্তি না হয়। সেই ফিলোসফি বা দর্শনের জায়গা থেকে আজকে যদি এই রায়কে আমরা বিচার করি, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে এই রায়ের সঙ্গে যে দর্শনের কথা আমরা এতদিন ধরে শুনে এসেছি আইনের, তার সঙ্গে সাযুজ্য থাকছে না? এটা তো আইনের দর্শন, এটা বিজেপির দর্শন। তো কে কিভাবে সুপ্রিম কোর্ট যাবে তার রাস্তা পরিষ্কার করার চেষ্টা। কি বলবো, 25,000 লোকের চাকরি চলে গেল, বিচারপতি বসে আছে, এবিসি জানে? হ্যাঁ, নিজের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল কি করে বলতে পারবে? পায়ে ধরে ছাড়া কম্পিটিশনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। কিছু বলার নেই, এরা যা বলবে কি বলবো, আর কি বলবো। অরুণাপদা, আপনার সঙ্গে আবার আমরা এই নিয়ে বিশদে কথা বলবো। আমার খুব ইচ্ছে আপনি একদিন আসুন আমাদের স্টুডিওতে, আমরা এই নিয়ে আলোচনা করি। আপনার মতো মানুষরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন এবং সমস্ত জানলা খোলা রেখেই আমাদের এই সমাজে গণমাধ্যমে সমস্ত জানলা খোলা থাকুক, বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন মত নিয়েই তো গণতন্ত্র। অসংখ্য ধন্যবাদ অরুণাপদা। এবার সরাসরি আমি চলে যাব দ্বিতীয় পর্বে। অনেকে বলছেন এই রায়ের পর দুটো দিক আছে, আমরা হয়তো আজ বাদে কাল দেখব। খুব নামি, খুব দামি আইনজীবী তারা লড়বেন, সুপ্রিম কোর্টে যাবেন এবং রাজ্য যাবে, এটা আমরা জানি এবং সেটা তার অধিকারের মধ্যে পড়ে। আবার অন্যদিকে অনেকে বলছেন নির্বাচনের আগে একটা অগ্নি পরীক্ষার সামনে বিরোধীরাও দাঁড়িয়ে পড়ল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী থাকতেন, এই ইস্যুতে আজকের দিনেই বোধহয় সরকারটা ফেলে দিতেন। কি বলবেন কোহিনুর? না, আমি কি বলবো এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে কি হতো কি না হতো সেটা তো বলা যায় না। কিন্তু আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আবার বলি যে কোর্টকে নামতে হচ্ছে। অরুণবাবু তিনি দীর্ঘদিনের আইনজ্ঞ মানুষ, আইনজ্ঞ, এবং দুর্নীতির অভিযোগে আপনাদের দলের বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন, মানে দৃষ্টান্তকারী। এরকম পশ্চিমবাংলায় এরকম কেউ বিধায়ক পদ ছেড়ে বেরিয়ে যায়নি। তিনি আজকে যেটা বলছেন যে যে বিচার পদ্ধতি হয়েছে, সে পদ্ধতিটা ভারতের আইন বুক, যে ল বুক, সে মেনে হয়নি, সেটা অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা মেনে হয়েছে, এজেন্ডা বুক মেনে হয়েছে, এটা উনি বলছেন। এবং উনি আমার থেকে নিশ্চয়ই ঢের ভালো বোঝেন। আপনি একদম ঠিক কথা বলেছেন যে একজন নিরপরাধ ও যেন শাস্তি না পায়। প্রীতম দা এখানে বললেন যে যদি সে ঠিক থাকে তাহলে সে আবার ফিরে আসবে। তার মানে কি, সে ঠিক আছে কি নেই এখনো এটা ডেড শিওর নয়, তার আগেই তাকে শাস্তি দিয়ে দিল মাননীয় কোর্ট। এই জায়গাটা ভারতবর্ষের কোন, মানে ভারতবর্ষ ছেড়ে দিন, ন্যাচারাল ল অফ জাস্টিসে কোন জায়গাটা এটাকে স্যাটিসফাই করছে আমি বুঝতে পারছি না। বিরোধী দল তাদের কাজ তারা মিলে আছে। আজকে দেখবেন, আজকে তৃণমূলের সবচেয়ে স্বস্তি এটাই, এই সরকারটা সবচেয়ে বড় স্বস্তি এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেত্রী নয়। কি বলবেন? আমি এক সেকেন্ডে শেষ করব। এখন সমস্যা আমার দুই দিকের। একজন বলছেন ক্রেডিট গোস টু অভিজিৎ গাঙ্গুলি, একজন বলছে ক্রেডিট গোস টু বিকাশ ভট্টাচার্য। এরা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে দুজন ভাগাভাগিতে নেমে গেছে। আমাদের চিন্তা হচ্ছে যাদের চাকরি গেছে, এদের পেটে লাথি মেরেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এসএসসি। না, এটাও তো একটা চিন্তার কারণ। যারা যদি টাকা দিয়ে নেয় সেই নেতাগুলোর বাড়িতে চলে গেলে এই সময় তো সাংঘাতিক হয়ে যাবে। না, যদি দেখুন কিছু তো দুর্নীতি হয়েছে, এটা তো মানছেন, এই বিষয়ে কোন আবার যদি বলি যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে না হয়েছে তো যদি না, ব্যাপারটা হচ্ছে এই সময় গিয়ে যদি বলে দুর্নীতি করেছে সেটা তো আইডেন্টিফাই করতে হবে। আমি বলতে পারবো না তো, মমতা ব্যানার্জি সেটা তো সিবিআই
আমার বক্তব্যটা সেই ক্যাবিনেটের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা এন্টায়ার ক্যাবিনেট যদি করে থাকে, প্রীতম দা বলেছে যখন এন্টায়ার ক্যাবিনেট, লেটস চ্যারিটি বিগিনস এট হোম, লেটস স্টার্ট উইথ শুভেন্দু অধিকারীকে জেলে পুরে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করো, তারপর বাকিটা